যে সেনাবাহিনী মিরপুরে ছাত্রদের সাথে মিলেমিশে একাকার, পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, বদমাশ লীগ যেদিকে আছে সেই দিকে বন্দুক উঁচিয়ে তারপরে সেনাবাহিনী গুলি করার দৃশ্য এখানে আমরা দেখেছি। তো ফুটেজটা একটু আমরা দেখে আসি। এটা শুধু একটা না, আরো এক জায়গায় সেনাবাহিনী, ওই জায়গাটা আমি ঠিক করতে পারিনি। এখন আমরা যে ভিডিওটা দেখলাম সেটা মিরপুর 10 নম্বরে ছিল, আর এইটা হচ্ছে আরেকটা জায়গার ফুটেজ। কি অবস্থা? সারাদিন আপনি অনেক ব্যস্ততার ভিতরে ছিলেন, বিভিন্ন মিটিং টিটিং হয়েছে, সেনাবাহিনীর হুশ কি ফিরলো কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সর্বপ্রথম আমি জনাব রিয়াজ সাহেবকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনার চ্যানেলে কথা বলার। একই সাথে আমি আন্তরিকভাবে আমি খুব ভালো ফিল করছি যে আমাদের আমেরিকায় একজন অ্যাটর্নি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। বাংলাদেশের একটা গর্ব জনাব শাইখ সেলিম ভাই। আমিও খুবই আনন্দিত। আই এম ভেরি হ্যাপি টু সি ইউ in this program. You are very much concerned about the situation of your motherland. That is very positive. একটু বলে নেই, সরি আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। সেলিম ভাইয়ের সাথে কালকে কথা হচ্ছিল, বুঝছেন তো, আমরা মানে সেলিম ভাই যেই চিন্তাটা করছে, কালকের অবস্থাটা তো একটু অন্যরকম ছিল। যদি কোনোভাবে শেখ হাসিনা যদি এই পরিস্থিতি যদি সে আরো কঠোর হতে চেষ্টা করে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিরুদ্ধে এখানে যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, সেটা নিয়েও সেলিম ভাই কথা বলতে আজকে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, বাংলাদেশের প্রতিটি নাগরিক, দেশপ্রেমিক নাগরিক আজকে সারা বিশ্ব জুড়ে যারা আছেন সবাই মিলে যে পরিস্থিতি চলছে, প্রত্যেক সেকেন্ডে ওয়াকিবহাল আছেন। সরকার তাদের জোচ্চুরির মাধ্যমে যদিও ইন্টারনেট বন্ধ করে দিচ্ছে কিছুক্ষণ পর অথবা স্লো করে দিচ্ছে, সামাজিক মাধ্যমগুলো, মিডিয়াগুলো তারা বন্ধ করে রাখছে, কিন্তু তারপরেও আজকে যারা আন্দোলনরত আছেন তাদের মেধা এত বেশি যে তারা তাদের বিভিন্ন মেধা দিয়ে আজকে সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে দেশের মানুষের মাধ্যমে দেশের মানুষের হত্যাকাণ্ড। ইলিয়াস ভাই, বাংলাদেশটা একটা এখন ভলক্যানোর উপর দাঁড়িয়ে আছে, একটা ভূমিকম্পের লাভার উপর দাঁড়িয়ে আছে। সরি, ভূমিকম্প না, যেটা আপনাকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের ভলক্যানো। ঠিক এই পরিস্থিতি বাংলাদেশের ইতিহাস কেন, পৃথিবীর যে কোনো সভ্য দেশের ইতিহাসে দ্বিতীয় একটা নজির নেই। এই দেশটা এখন এমন একজন ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে যিনি সবচেয়ে ঘৃণিত ব্যক্তি পৃথিবীর ইতিহাসে। শুধু বাংলাদেশ নয়, তার সম্পর্কে, তার জীবনী সম্পর্কে, তার ইতিহাস যারা জানেন, তার ব্যক্তিগত চরিত্র, তার কথাবার্তা, তার আচরণ, যিনি একটাও সত্য কথা বলেন না। সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত যতগুলো কথা বলেন সবই মিথ্যা বলেন, প্রতারণা করেন। এবং তিনি তার বাবার সম্পত্তি মনে যদি করতেন তাও এই দেশকে উনি ধ্বংস করতেন না। উনি যদিও বারবার বলেন এটা আমার বাবার দেশ স্বাধীন করেছে, যদি তাও থাকতো, যদি মায়া থাকতো, মানুষের বাবার সম্পত্তির প্রতি তো মায়া দয়া থাকে, সেই মায়া দয়া থাকলেও এমন নির্মম কোন ব্যক্তি হতে পারে না। উনি একটা ড্রাকুলার মতো রক্ত শোষণকারী একজন মহিলা, অর্থাৎ রক্ত ছাড়া উনি মনে হয় ঘুমাতে পারেন না। এই যেমন ড্রাগ এডিক্টেড, যারা ড্রাগ এডিক্টেড হলে তারা ড্রাগ ছাড়া যেমন একদম পাগল হয়ে যায়, যাই তখন তা করে, মানুষকে মেরে হলেও টাকা জোগাড় করে ড্রাগ নেওয়ার জন্য। উনি একেবারে এডিক্টেড হয়ে গেছেন, রক্তের এডিকশন তার মধ্যে চলে আসছে, এবং তার ভিতরে বিন্দু মাত্র মায়া দয়া মানবিকতা ভালোবাসা এর কিচ্ছু নাই। এবং সবচেয়ে ক্ষতিকর যে দিকটা হলো ইলিয়াস ভাই, যে সে একা নয়, তার সাথে কয়েক লক্ষ এই যারা এই লীগ করে, লীগের সাথে জড়িত
প্রত্যেকটা লোকের মধ্যে তাদের কোনো মানবিকতা বোধ নাই, ভালোবাসা নাই, সহানুভূতি নাই। তারা শুধু রক্ত রক্ত আর রক্ত দেখে। সাউন্ডটা কেমন জানি ইলিয়াস ভাই, কোন জায়গায় একটা ডিভাইসের কারণে সাউন্ডটা ভালো খেসখেস যেমন একটা আওয়াজ হচ্ছে, একটু চেক করে দেখেন। তো এই রক্তচোষা মহিলার মাধ্যমে এতদিন তো হাজার হাজার নিরীহ মানুষ এবং শিক্ষার্থীরা নিহত হয়েছেই। কমলমতি শিক্ষার্থীরা আজকে এজন টুডে আজকে 60 জনের উপরে বাংলাদেশে নিহত হয়েছে। এখন আপনি যে ভিডিওটা দেখালেন সেই ভিডিওতে আসি। দেখুন, বাংলাদেশে একটা পুলিশি রাষ্ট্র কায়েম করেছে শেখ হাসিনা ঠিক শুরু থেকেই। পুলিশি রাষ্ট্র কি? পুলিশই সমস্ত ক্ষমতার মালিক। পুলিশ যা বলবে, যা করবে, তারা দণ্ডমুণ্ডের কর্তা, তারাই বিচারক, তারাই আদালত, তারা যাকে ইচ্ছা ধরে নিয়ে যাবে, কোন আইনের তোয়াক্কা করবে না, একের যাকে ইচ্ছা গুম করবে, যাকে ইচ্ছা খুন করবে। এই যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী একটা দৈত্যে পরিণত হয়েছে বাংলাদেশে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিক হলো, পুলিশ কিন্তু একটা বাহিনী নয়, এরা হলো একটা সংস্থা, বাংলাদেশ পুলিশ। তাদের কাছে এই সরকার এমন সব অস্ত্র প্রদান করেছে যে অস্ত্রগুলো শুধু যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হয়। আপনার পুলিশের অস্ত্র থাকবে হাতের লাঠি, আর এট বেস্ট আগে ছিল 303 রাইফেল, এরপরে হয়তো 7.62 মিলিমিটার রাইফেল যেগুলা আর্মি থেকে পরিত্যক্ত করা হয়েছে সেগুলো তাদেরকে দেওয়া যেতে পারে। কিন্তু আজকে পুলিশের কাছে যে সকল লিথেল অস্ত্রগুলো দেওয়া হয়েছে, মারণাস্ত্র দেওয়া হয়েছে, তারা ব্রাশ ফায়ার করে মানুষকে হত্যা করছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছু কিছু সনাতন ধর্মী ব্যক্তিত্ব আছে পুলিশ বাহিনীতে যারা নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করছে। একজন পুলিশ অফিসার এই আপনার এর মধ্যে 37 জনকে হত্যা করেছে, যে খবরটা কোথাও আসে নাই। এবং এটা আমি যেটা দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনারা হয়তো নাগরিক টিভিতে ইতিমধ্যেই সেটা দেখানো হয়েছে, আপনারা দেখবেন। এই যে তারা পরিকল্পিতভাবে মানুষের মধ্যে আক্রমণ করছে, এই আক্রমণটা করছে এবং দোষ পড়ছে আর্মির উপরে। এখানেই সমস্যা। আপনাদের একটা জিনিস মনে আছে, 31শে জুলাই 3-4 বছর আগে আমাদের অত্যন্ত ব্রিলিয়ান্ট একজন অফিসার মেজর সিনহা, তাকে পুলিশের খুবই কুখ্যাত একজন পুলিশ ওসি, সে নির্মম ভাবে, অত্যন্ত নৃশংসভাবে তাকে হত্যা করেছে কক্সবাজারে। সে ব্রিলিয়ান্ট অফিসারের বিচার কিন্তু এখনো হয় নাই। সেই সময় পুরো আর্মির মধ্যে একটা ভোলাটাইল অবস্থা, পরিস্থিতি জারি হয়ে গিয়েছিল এবং আর্মির ভিতরে 99% সদস্যদের ভিতরে ক্ষোভটা এমন ছিল পুলিশের বিরুদ্ধে যে এটা কোনোভাবেই আমরা ছেড়ে দিতে রাজি নই। কিন্তু আমাদের একজন কুখ্যাত সেনা প্রধান ছিলেন সেই সময়, সেই সেনা প্রধানের নাম আপনারা জানেন। তিনি আইজি কে পাশে, ডান পাশে বসিয়ে তিনি সেটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে এই ঘটনাটাকে একেবারে উড়িয়ে দেন। কিন্তু সেই কিন্তু এখনো এই মানুষের মন থেকে এখনো ভুলে যায় নাই। শুধু আর্মি নয়, বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে পুলিশ হলো একটা ঘৃণিত সংস্থার নাম। তারা আমাদের টাকায় লালিত পালিত হয়ে তারা আর্মির দুর্নাম করছে এবং আর্মিকেও তারা গায়ে কোনো গুরুত্বই দেয় না। আর্মি তো পৃথিবীর সব দেশের সেনাবাহিনী হলো সর্বোচ্চ সম্মানের একটা বাহিনী। মুক্তিযুদ্ধে এই দেশকে স্বাধীন করেছে এই সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মাধ্যমে। এই সেনাবাহিনী না থাকলে এই দেশ কখনো স্বাধীন হতো না। আর সেই সেনাবাহিনীকে তুচ্ছ তাচ্ছিল্য করে এই সকল কুলাঙ্গার কিছু পুলিশেরা, এবং পুলিশের মতো ভালো আছে, আমি সবাইকে খারাপ বলবো না, যারা কুলাঙ্গার, যারা এই শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী, তারাই শুধু এই কাজগুলো করছে। এবং এই আমাদের সেনাপ্রধান গতকাল যে অ্যাড্রেস করেছেন, আপনারা শুনেছেন, অনেকে হয়তো দেখেছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছেন পুলিশ, এই যতগুলো ঘটনা ঘটছে বাংলাদেশে এটার জন্য পুলিশ দায়ী, উনি স্পষ্টভাবে বলেছেন। এবং এই পুলিশের দায়গুলো মানুষ আর্মির উপরে চাপিয়ে দেয়, তারা সুকৌশলে চাপিয়ে দিয়ে আর্মিকে একটা ঘৃণিত বাহিনী হিসেবে বাংলাদেশে পরিচিত করাতে পারলে ইন্ডিয়ার, ভারতের যে আগ্রাসী নীতিটার একটা সফলতা আসবে। তো আজকে যে ঘটনাটা আপনারা দেখলেন, হতেও পারে আর্মির লোকেরা কিন্তু পুলিশকে এই তাদের কার্যক্রমের জন্য, তাদের নৃশংসতার জন্য কোনোভাবেই এরা পছন্দ করতে পারে না। আবার এই পুলিশ বাহিনীকে ঠান্ডা রাখতে হলে আর্মিকে দিয়েই ঠান্ডা রাখতে হয়। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, আপনারা জানেন দেশ স্বাধীন হওয়ার পর পর আর্মিকে একেবারে
খুবই খারাপ অবস্থায় নিয়ে জেআরবি নামক জাতীয় রক্ষী বাহিনী নামক একটি দল করা, একটি বাহিনী করা হয়, যাদের মাধ্যমে যাদেরকে অত্যাধুনিক অস্ত্র দিয়ে প্যারালাল অর্থাৎ আর্মির চেয়েও শক্তিশালী করা হয় তাদেরকে। সেই শক্তিশালী জেআরবি দিয়ে তৎকালীন আওয়ামী লীগ কিন্তু সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। এই বর্তমান সরকার ও এই পুলিশ বাহিনীকে এখন তো আর জেআরবি করা যাবে না, জেআরবির সমস্ত কার্যক্রম গুলো এই পুলিশের মাধ্যমে করাচ্ছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই, এটা হলো আপনাদের কারো এখানে কি ফোন চলতেছে বা টিভি চলতেছে বা কিছু একটা চলতেছে নাকি এরকম? আমার এখানে চলছে না, আমি সবকিছু বন্ধ করে দিয়েছি আমার এখানে। একটা সাউন্ড হচ্ছে, মানে দর্শকরা কমেন্ট করতেছে যে একটা সাউন্ড আমিও শুনতেছি, একটা সাউন্ড মনে কারো লাউড স্পিকার বা কিছু একটা লাউড স্পিকার হতে পারে। আমার এখানে লাউড, আমি ল্যাপটপে করছি, এটা কথা নয়। ঠিক আছে, ঠিক আছে। সেলিম ভাই আপনি মিউট করে দিয়ে না, আমিও মিউট করে দিয়েছি, তাহলে বোধহয় আর সমস্যা হবে না। আমি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদেরকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হলো পুলিশ হলো দেশের জনগণের বন্ধু। সেই বন্ধু কখনো জনগণের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। কিন্তু সেই পুলিশ বাহিনীকে আপনারা জানেন, এই সরকার পুলিশের কিন্তু একটা অস্ত্র কিনতে হলে, গুলি কিনতে হলে, এটা সামরিক বাহিনীর, সেনাবাহিনীর হেডকোয়ার্টারের পারমিশন নিয়ে কিনতে হয় এবং সামরিক বাহিনী এটা কন্ট্রোল করে। বাংলাদেশের যত, এটা জনগণ যারা জানেন না তাদের জন্য বলছি, পুলিশ বলেন, বিডিআর বলেন, আনসার বলেন, সমস্ত বাহিনীগুলোর অস্ত্র, গোলা বারুদ এটা ক্রয় করতে হলে এটার একটা কমিটি আছে, বোর্ড আছে। সেই বোর্ডের সভাপতি হলেন সিজিএস, চিফ অফ জেনারেল স্টাফ। এই চিফ অফ জেনারেল স্টাফ সেটা ফাইনালি কোনটা লাগবে, প্রয়োজন লাগবে কি লাগবে না, সেটা আলাপ আলোচনা করে তারপরে অনুমোদন দেওয়া হয়। কিন্তু পুলিশের এই যে বারণাস্ত্রগুলো আজকে দেওয়া হয়েছে, একজন পুলিশ সাব মেশিনগান দিয়ে কি করবে? আচ্ছা, কমান্ডো ব্যাটালিয়ন পুলিশে আপনারা জানেন তাদের একটা কমান্ডো ট্রেনিং এর জন্য পার্বত্য চট্টগ্রামে বিশাল একটা ইনস্টিটিউশন করেছে। সেই ইনস্টিটিউশনে কোত্থেকে এই ধরনের লোকদেরকে আনা হলো আমারও ঠিক জানা নেই। যে তারা যে ট্রেনিং গুলো করাচ্ছে এগুলো সম্পূর্ণ একটা যেটা খুব যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত পর্যায়ে যেই ধরনের কমান্ডোদেরকে প্রয়োজন, সেই কমান্ডো প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে এবং তাদের কাছে মারণাস্ত্র, এলএমজি, এসএমজি সমস্ত অস্ত্রগুলো দেওয়া হয়েছে। স্নাইপার রাইফেল আছে পুলিশের 4000-এর উপরে। এই যে এই জিনিসগুলো দেওয়া হয়েছে, পিসি দেওয়া হয়েছে, হেলিকপ্টার দেওয়া হয়েছে এবং আরো অসংখ্য, এবং গরম পানি ছিটানোর জন্য আপনার নানা ধরনের, সেটা বলে শেষ করা যাবে না। এটা হলো শেখ হাসিনার পরিকল্পনা অথবা ভারতীয় এজেন্টদের পরিকল্পনা এই জিনিসগুলো করা হয়েছে দেশের মানুষের বিরুদ্ধে পুলিশ বাহিনীকে ব্যবহার করা।